নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন আমাদের নিমন্ত্রণে, তিনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডক্টর গীতিকাশ পুরকায়স্থ। নমস্কার স্যার, আমাদের স্টুডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এতটা দিন ধরে দেখে এসেছিলেন আপনারা, যেগুলো আমরা অনুষ্ঠান হয়েছিল, আমরা শরীর সম্পর্কিত নানান রোগ নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং আজ যে বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের চোখ। আমরা আমাদের চোখ কিভাবে ভালো রাখবো, কিভাবে যত্ন করব, নানান সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবো, সেই সব বিষয় আজ আলোচনা করব এই অনুষ্ঠানে। আর সেই সব বিষয় বিস্তারিতভাবে জানানোর জন্য আমাদের স্টুডিওয়ে উপস্থিত হয়েছেন ডাক্তারবাবু। তো আজ আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু অজানা তথ্য জেনে নেব। সবার প্রথমেই আমি স্যারের একটু পরিচয় সবার সাথে করিয়ে দেব। স্যার, প্রথমে তো অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততা সময়ের মধ্যেও আমাদের অনুষ্ঠানে এসছেন, এবং জানতে চাইব আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে। সর্বপ্রথম ধন্যবাদ সৌভিক, তোমার আমন্ত্রণের জন্য। আমার অনেক ভালো লাগছে এই তোমাদের অনুষ্ঠানে এসে। আচ্ছা স্যার, আপনার পড়াশোনা সব কি শিলচরে? হ্যাঁ, আমার এমবিবিএস আমি শিলচর মেডিকেল কলেজ থেকে করি। তারপর আমি পোস্ট গ্রাজুয়েশনটা, যেটা আমরা এমএস অপথ্যালমোলজি বলি, মাস্টার অফ সার্জারি অপথ্যালমোলজি, এটা আমি শিলচর মেডিকেল কলেজ থেকে শেষ করি 2019-এ। আচ্ছা, আর এখন বর্তমানে আপনি কোন জায়গায় কর্মরত? বর্তমানে আমি নগাঁও মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আচ্ছা, তো স্যার, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয় তো বললামই, চোখ। তো প্রথমেই যেটা আমি জানতে চাইব, সর্বপ্রথম আমার যে প্রশ্ন হলো, আমাদের চোখকে আমরা কিভাবে যত্ন করব? দেখো, চোখ বলতে আমরা বুঝাই যে আমাদের সেন্স অফ অর্গানস যেগুলো আছে, যেগুলো আমরা বলি সেন্স অফ অর্গানস, 5টা সেন্স অফ অর্গানস, ইন্দ্রিয় যেটা আমরা বলি, 5টা ইন্দ্রিয় আছে, তার মধ্যে চোখ একটা। চোখ হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্দ্রিয়, কারণ এটা দিয়ে আমরা পুরা বিশ্বকে দেখি, সব কিছু দেখতে পারি। যখন তুমি ভেবে না অল্প সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য চোখটা যদি বন্ধ করো, তখন কি তুমি বুঝতে পারবে যে চোখের ইম্পর্টেন্সটা কি, ঠিক না? যারা অন্ধ, যারা কিছু চোখে দেখে না, ওদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, তখন কি তুমি বুঝতে পারবে যে চোখের ইম্পর্টেন্সটা কি। সেই জন্য আগেকার দিনে কি ছিল, চোখ নিয়ে মানুষের এত বেশি সচেতন ছিল না। চোখটাকে ওরা সেকেন্ডারি ভাবতো। অন্য যেগুলো, যেরকম পেটের কোনো প্রবলেম হয়ে গেলো, অন্য কিছু হয়ে গেলো, এটা নিয়ে মানুষ খুব বেশি কনসার্ন ছিল। কারণ আজকালকার দিনে কি হয়েছে, চোখটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ হয়ে গেছে আমাদের বডির জন্য। সেই জন্য খুব মানুষ আজকাল খুব খুব বেশি কনসার্ন চোখ নিয়ে। ঠিক আছে, আমরা এটা তো বুঝতে পারলাম। আর স্যার, আমার আরও একটি প্রশ্ন হলো, সাধারণত আমাদের চোখের কোন সমস্যাটা বেশি দেখা দেয় বা হতে পারে? আচ্ছা, দেখো, যদি আমরা দেখতে যাই, বয়স অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তবে একদম যখন ছোটো বাচ্চা যখন জন্ম হয়, তখন থেকেই চোখের কিছু না কিছু প্রবলেম আমরা দেখতে পাই চোখের মধ্যে। যখন বাচ্চা একটা জন্ম হয়, তখন খুব বেশিরভাগ সময় দেখা যায় যে বাচ্চাদের চোখ থেকে জল বেরোয়ার কমপ্লেন করে। তো মেনলি এটা একটা বাচ্চাদের ক্ষেত্রে, যারা নিওনেটস যেটা আমরা বলি, ওদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন। আমাদের এত অঞ্চলে কি হয়, গ্রামগঞ্জে মানুষের সবসময় একটা প্রচলন আছে যে যখন বাচ্চা জন্ম হয়, যখন চোখ দিয়ে জল পড়ে বা কিছু ডিসচার্জ পড়ে, তখন ওরা কি করে, মায়ের যে বুকের দুধটা, এটা চোখের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, এই জিনিসটা খুবই ভেরি ব্যাড, এই জিনিসটা ব্যাড প্র্যাকটিস, এই জিনিসটা করা খুবই খারাপ। কোনোদিনও কোনো কিছু চোখের মধ্যে দিতে ঠিক না। এটা হলো নিওনেটস। নেক্সট আসলো তোমার, ধরে নাও যখন বাচ্চা অল্প বড় হলো, যেরকম ক্লাস 5 বছর 6 বছর পর্যন্ত, এই বয়সে জেনারেলি দেখা যায় যে তোমার খুব বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের অ্যালার্জির প্রবলেমটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু আজকালকার দিনে যেহেতু তোমার মোবাইল প্রতি বাচ্চাদের খুব বেশি আসক্ত হয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে, এটার জন্য যেটা আমরা রিফ্রেক্টিভ এরার বলি, যেটা চশমা যেটা আমরা লাগে, যেটা রিফ্রেক্টিভ এরার, এটার খুব বেশি আজকাল ধরা গিয়েছে আর কি। আর পোস্ট করোনা, যেটা কোভিডের পরে, এখন যেটা আমরা দেখি যে প্রি কোভিড, পোস্ট কোভিড। প্রি কোভিডে কী ছিল, মানুষের স্ক্রিন টাইমটা এত বেশি ছিল না, যেটা পরে আমরা ডিসকাস করবো। মানুষের যে মোবাইলের প্রতি দেখা, যেটা বা
মোবাইল ল্যাপটপ টিভি এগুলো দেখাটা কম ছিল, স্কুলে পড়াশোনা করা বই পড়াশোনা করা এগুলো বেশি ছিল। কিন্তু যখন কোভিডটা এসেছে, আসার পরে সব কিছু আমাদের মোবাইলে এসে গেছে, পড়াশোনা টড়াশোনা সব কিছু মোবাইলে এসে গেছে। এটা হওয়ার কারণে কি হয়েছে, বাচ্চাদের চোখের মধ্যে অনেক প্রবলেমটা আরো বেশি বেড়ে গেছে। তারপরে ধরে নাও 6 ইয়ার্স থেকে জেনারেলি 20 ইয়ার্স পর্যন্ত, এই বয়সে জেনারেলি বেশিরভাগ দেখা গেছে কি তোমার রিফ্লেকটিভ এরারটা, যেরকম তোমার ধরে নাও চশমা যেটা আমরা বলি, আমরা জেনারেলি আমরা যদি টার্মসে বলি, যেরকম তোমার দূরের জিনিস কম দেখা। দূরের জিনিস কম দেখা কি হয়, যেটাকে আমরা ইংলিশে আমরা বলি তোমার শর্ট সাইটেডনেস। শর্ট সাইটেডনেস মানে হলো গিয়ে সামনের জিনিস আমরা দেখছি কিন্তু দূরের জিনিস আমরা ব্লার দেখছি। আর আমরা সায়েন্টিফিক টার্মে যদি আমরা বলি, এটাকে আমরা মায়োপিয়া বলি, আমাদের অপথ্যালমোলজি টার্মে এটাকে আমরা মায়োপিয়া বলে এটাকে আমরা বলি। তো মায়োপিয়াটা খুবই বেশি কমন আজকালকার দিনে, উইদিন 20 ইয়ার্স এইজের মধ্যে বাচ্চাদের খুব বেশি কমন দেখা গেছে মায়োপিয়াটা। এটা কারণ অনেক কিছু আছে, এটা আমরা ডিসকাস করবো পরে। নেক্সট হলো গিয়ে তোমার ধরে নাও 20 থেকে 40 ইয়ার্স, এই ইয়ার্স অফ এজ গ্রুপের মধ্যে জেনারেলি রিফ্লেকটিভ এরার থাকে, অ্যালার্জি থাকে। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা তোমার ডিজিজ, এটা আজকাল নতুন হয়ে এসেছে, এটা ড্রাই আই। ড্রাই আই মানে কি, এই বিষয়টা মানে এই সমস্যাটা সবার অনেকের মধ্যেই এটা এখন হচ্ছে। তুমি যখন কিছু করছো দেখছো, তুমি দেখবে চোখের মধ্যে ইরিটেশন হচ্ছে, একটা গ্রিটি সেন্সেশন হচ্ছে, একটা ভালো লাগছে না, স্মুথনেস নাই চোখের মধ্যে। তো ড্রাই আইটা খুবই কমন আজকালকার দিনে, জিনিসটা বেড়ে গেছে। ঠিক আছে, নেক্সট আসলো তোমার 40 ইয়ার্স। 40 ইয়ার্স পর্যন্ত তোমার মেইনলি আমরা দেখতে পারি এই যে তোমাকে বললাম রিফ্লেকটিভ এরার, যেটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কজ হয়ে দাঁড়ায়। কিন্তু 40 ইয়ার্সের পরে এগুলো জিনিসগুলো অল্প চেঞ্জ হয়ে যায়। 40 ইয়ার্সের পরে জেনারেলি কি হয়, আমরা দু একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেখতে লাগে। একটা হলো গিয়ে তোমার লং সাইটেডনেস, মানে কি তুমি দেখবে কি 40 ইয়ার্সের পরে মানুষের বই পড়তে অসুবিধা হয়, দূরের জিনিসও পরিষ্কার দেখছে, মানে লং সাইটেডনেস মানে দূরের জিনিসও পরিষ্কার দেখে, কিন্তু যখন সামনের জিনিসও দেখতে যায় বা বইটই যখন পড়তে যায় তখন দেখবে ওর দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই মানুষের 40 ইয়ার্সের পরে জিনিসটা স্টার্ট হয়। সেকেন্ড ইম্পর্ট্যান্ট থিং যেটা 40 ইয়ার্সের পরে মানে মানুষের স্ক্রিন করা দরকার, এটা হলো গ্লোকোমা, যেটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, যে বিষয়টা স্যার বললেন, এতগুলো কথার মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রত্যেকটা মানুষের যখন 40 বছর পার হবে, 40 থেকে শুরু হবে, 40-এর ঊর্ধ্বে গেলে কিন্তু নানান চোখের সমস্যা মানে দেখা দিতে পারে। তো সেগুলো দেখা দিয়ে থাকলে আপনারা কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন, এটা নেগলিজেন্সি করবেন না। স্যার, আরও একটি প্রশ্ন হচ্ছে, ক্যাটারেক্ট একটা খুব মারাত্মকভাবে এটা এখন হচ্ছে, তো সেই ক্যাটারেক্টটা কোন বয়সের লোকের মানে হওয়ার সম্ভাবনা? এটা কি বাচ্চাদেরও হতে পারে, না শুধু একটা পার্টিকুলার একটা বয়সই আছে যে ওই বয়সের মানুষদেরই হয়? আচ্ছা, দেখো ক্যাটারেক্ট জেনারেলি আমরা যদি বলি টার্মটা, এটা জেনারেলি যারা বয়স্ক মানুষ ওদের জেনারেলি ক্যাটারেক্ট হয় বেশিরভাগ কেসে। কিন্তু এরকম না যে শুধু বয়স্কদের হয়, বাচ্চাদেরও হয় ক্যাটারেক্ট। জন্ম থেকেও বোধ আছে যে জন্ম থেকেও ক্যাটারেক্ট হয়, কিন্তু এটা খুবই রেয়ার, খুবই কম। এটা অন্য কোনো কারণ হতে পারে, অন্য ডিজিজের জন্য হতে পারে, কিন্তু মেইনলি যদি ক্যাটারেক্ট বলে চলো, তবে ক্যাটারেক্টটা জেনারেলি এটা হলো ওল্ড এজ ডিজিজ। তো ক্যাটারেক্টটা কিসের জন্য হয়? ক্যাটারেক্টটা যেটা আমরা শুদ্ধ বাংলায় ছানি বলি, ছানি যেটা বলি, এটাকে আমরা ক্যাটারেক্ট বলি। হ্যাঁ, জেনারেলি কি হয়, আমাদের লেন্স থাকে, তো লেন্স যেটা থাকে চোখে, যেটা আমাদের ক্যামেরার যেরকম লেন্স যেটা থাকে, তো সিমিলারলি কি হয়, যখন আমরা এজ যখন কম থাকে তখন লেন্সটা যেটা থাকে এটা ট্রান্সপারেন্ট থাকে। লাইট যেটা এটা তোমার ডাইরেক্টলি লেন্সের থ্রু পাস করে গিয়ে রেটিনায় পড়তে পারে। ঠিক আছে, কিন্তু যখন বয়স বাড়ে মানুষের, তখন আস্তে আস্তে এই লেন্সটা যেটা হয় এটা অপেসিফাইড হয়ে যায়, মানে এটা ট্রান্সপারেন্ট থেকে আস্তে আস্তে জিনিসটা ট্রান্সলুসেন্ট হয়ে যায় আমরা বলি যেটা। ঠিক আছে, তখন কি হয়, লাইটটা ডাইরেক্ট তোমার রেটিনায় গিয়ে পড়ে না, একটা মানে আলাদা একটা লেয়ার পড়ে যায় চোখের সামনে। তো আমরা কি করি, ক্যাটারেক্ট, এটাকে আমরা জেনারেলি ক্যাটারেক্ট বলি, ছানি বলি। ঠিক আছে, তো ছানি যখন হয় মানুষের, তখন ছানির জেনারেলি কোনো মানে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট এখন পর্যন্ত কিছু বের হয় নাই। তো সেটার ওষুধের যদি কোনো ট্রিটমেন্ট না থাকে, তো সেটার সলিউশনটা কি অপারেশন? এটার অপারেশন। দেখবে যখনই কোনো কেউ আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, ফার্স্ট সবচেয়ে আগে আসার পরে আমরা যখন বলি পেশেন্টকে যে আপনার দিদি বা দাদা আপনার ছানি পড়েছে চোখে, ওরা সবচেয়ে আগে বলবে যে ওষুধ দিয়ে কিছু একটা দিয়ে আমাকে কমানো যায় নাকি ছানিটা, স্যার আগে এটা ওষুধটা দেন। ঠিক আছে,
তো তো আপনি বলছেন মানে এই ছানির মানে কোনো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট জেনারেলি নেই, এটা মেইনলি অস্ত্রোপচার যারা আমরা সার্জারি বলি, সার্জারির মাধ্যমে সেটা সার্জারির মাধ্যমে সার্জারি করে লেন্স বসাতে লাগে চোখে, তবেই গিয়ে আমরা মানে পেশেন্ট দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়টা অনেকেরই অজানা ছিল। স্যার কিন্তু ডিটেলসেই বললেন যে ছানির যদি কারোর সমস্যা হয়ে থাকে, চোখে যদি ছানি পড়ে থাকে, সেটার ওষুধের কিন্তু কোনো ওষুধ দিয়ে ঠিক হবে না, ওষুধের কোনো এটার সলিউশনে নেই, সেটার একমাত্র সলিউশনই হচ্ছে অপারেশন। তো অপারেশনের মাধ্যমে সেটা কিন্তু সারানো সম্ভব। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণই বিষয় বলতে গেলে গ্লুকোমা। সেই গ্লুকোমাটা কি, আর গ্লুকোমাটার মানে আমাদের চোখের কাজটা কি, এটা যদি একটু আপনি আমাদের ডিটেলসে বলেন। ঠিক আছে, দেখো গ্লুকোমা মানে হলো গিয়ে মানে চোখের প্রেশার বাড়া। জেনারেলি দেখো আমাদের বডির মধ্যে হাইপারটেনশন যেটা আমরা বলি, তো সেম যেরকম আমরা বডির হাইপারটেনশন হয় সিস্টেমিক হাইপারটেনশন বলি এটাকে, আর যখন চোখের হাইপারটেনশন হয় এটাকে আমরা বলি অকুলার হাইপারটেনশন। ঠিক আছে, তো যদি মানে তুমি নর্মালভাবে বুঝতে চাও যে চোখে যদি কোনো প্রেশার বাড়া, চোখের প্রেশার, চোখের একটা নর্মাল একটা প্রেশার আছে আমাদের, চোখের প্রেশার বাড়াটাকে আমরা জেনারেলি গ্লুকোমা বলি। ঠিক আছে, কিন্তু গ্লুকোমার যেটা আছে আর অনেক কিছু কারণ হতে পারে। এটা মানে কি বলে, তোমার অনেকগুলা প্রেশার বাড়ার জন্য মানে যে জিনিসটা হয় এটা হলো গিয়ে মেইন ইম্পর্টেন্ট গ্লুকোমার মানে সবচেয়ে মানে ড্রেডিয়াস কমপ্লিকেশন আর কি যেটা আমরা বলি। তো প্রেশার বাড়লে কি হয়, তোমার আমাদের চোখের পিছন দিকে একটা নার্ভের বান্ডিল থাকে। ঠিক আছে, তো যখন চোখের প্রেশার অনেক দিনের জন্য বাড়ানো থাকে না, তখন কি হয় চোখের পিছনে যে নার্ভের যে বান্ডেলটা আছে না, এটা আস্তে 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 ক্ষয় হওয়া স্টার্ট হয়ে যায়, মানে নষ্ট হওয়া স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, আমাদের এখনো মেডিকেল সায়েন্সের মধ্যে তোমার মানে যে কোনো নার্ভ যদি ড্যামেজ হয় এটাকে পুরোপুরি মানে রিট্রাইভ করার এখন পর্যন্ত কোনো মানে সায়েন্স নাই। ঠিক আছে, সেই জন্য যদি একবার যে নার্ভগুলো নষ্ট হয়ে যায় না, তবে এটা আবার ঘুরিয়ে আসাটা কষ্ট, মানে আসে না জেনারেলি। ঠিক আছে, এটার কোনো মানে লক্ষ্য নেই। সেই জন্যই তোমার মানে গ্লুকোমাটা ডায়াগনোজ করাটা ইম্পর্টেন্ট। কারণ যদি তুমি টাইমলি গ্লুকোমাটাকে ডায়াগনোজ না করো, তবে কি হবে, তোমার এই যে নার্ভ লেয়ারটা যেটা আছে এটা নষ্ট হয়ে যাবে, আর যতটুকু নষ্ট হবে এটা আর ঘুরে আসবে না। ঠিক আছে, সেই জন্য যখন তুমি টাইমলি ডায়াগনোজ করবে তখন থেকে তুমি যদি ওষুধগুলো ইউজ করো, রেগুলার ইউজ করতে হবে। যেরকম প্রেশারের ওষুধ রেগুলার খেতে লাগে, সেম গ্লুকোমার ওষুধ যেগুলো আছে চোখে রেগুলার লাগাতে লাগবে, মানে আজীবন। ঠিক আছে, তো সেই জন্য এটা টাইমলি ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। তো তার মানে তো এটা মানে বোঝা গেল যে এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আপনাদের যদি এরকম কোনো অসুবিধা হয়ে থাকে, স্যার যা যা বললেন আপনারা অবশ্যই শুনে বুঝতে পেরেছেন, সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন। একটা জিনিস আমি অ্যাড করতে চাই এটার মধ্যে। আচ্ছা বলুন। যে গ্লুকোমা যেটা আমরা বলি না, এটা হচ্ছে সাইলেন্ট কিলার অফ দ্য আই। আমরা দৈনন্দিন জীবনে বুঝতে পারবো না যে আমাদের গ্লুকোমা হয়েছে কি না। সেজন্য জেনারেলি আফটার 40 আমাদের চক্ষু রোগ বিশেষজ্ঞ যারা আছে ওনাকে দেখানোটা খুবই দরকার, যাতে স্ক্রিন করা যায় যে মানুষটার গ্লুকোমা আছে কিনা, প্রবলেম আছে কিনা। কারণ ডক্টরের কাছে গেলে ডক্টররা বুঝতে পারবে জিনিসটা যে মানুষটার গ্লুকোমা আছে কিনা। কারণ যত তাড়াতাড়ি জিনিসটা আমরা ডায়াগনোজ করব আর যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা স্টার্ট করব, অত তাড়াতাড়ি নার্ভ ড্যামেজটা কম হবে, অত মানে চোখটাকে বাঁচানো যাবে সম্ভব। ঠিক আছে, আরেকটা স্যার প্রশ্ন হলো আমার, অনেকেই মানে চক্ষুদান করতে চান এবং অনেকে করেও থাকেন। তো সেই যে যারা চক্ষুদান করেন তাদের মৃত্যুর মানে কত মানে ঘন্টা পর সেই চোখদান মানে করতে হয়, বা সেটার প্রসেসটা কি, এই বিষয়টা যদি একটু আজ অনুষ্ঠানে তুলে ধরেন। হ্যাঁ, দেখো চক্ষুদান নিয়ে যেটা আমি বলি, যদি চক্ষুদান জেনারেলি 2 রকমের হয়। একটা হলো গিয়ে তুমি মৃত্যুর আগে দান করছো, মানে তোমার যদি মৃত্যুর আগে মানুষ কি করে মানে চক্ষুকে দান করে যায়। ঠিক আছে, আমাদের প্রপার নরমস আছে, প্রপার ফর্মস আছে, এগুলো দিয়ে আমরা চক্ষুকে মানে দান করে মানুষ। তারপরে আরেকটা আছে মৃত্যুর ঠিক পর, যেটা আমরা হসপিটাল থেকে অ্যাকোয়ার করি। মানে মৃত্যু হয়ে গেলে মানুষটা, তারপর ওদের পরিবারে যারা মানুষ আছে ওদের সঙ্গে আলাপ করে ওরা যদি দান করতে চায় তখন আমরা নিতে পারি। তো 2 রকম ভাবে আমাদের জেনারেলি চক্ষুটা আমরা রিট্রাইভ করি। এখন চক্ষুর কোন পোর্শনটা আমরা ইউজ করি এটা জানাটা খুবই দরকার। ঠিক আছে,
জেনারেলি আমি চক্ষু যেটা আমরা কর্নিয়া বলি, যেটা আমাদের চোখের সামনের দিকে একটা খুবই একটা মানে ট্রান্সপারেন্ট একটা লেয়ার থাকে, এটাকে আমরা কর্নিয়া বলে কর্নিয়া। থাকি। হ্যাঁ, এই কর্নিয়াটা জেনারেলি আমরা ইউজ করি আচ্ছা চক্ষু দানের মধ্যে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো যে কোনো কর্নিয়াল রিলেটেড কোনো যেগুলো আপনার মানে ডিসঅর্ডার্স আছে, যেরকম বুঝে না কর্নিয়ার মধ্যে কেউ ঘা হয়ে গেল, কেউ চুট পেয়ে গেলো কর্নিয়ার মধ্যে, কর্নিয়াটা নষ্ট হয়ে গেলো, সাদা হয়ে গেলো, যেটা চোখের সামনে আমরা দেখতে পাই সাদা, ঠিক আছে? এগুলো রিলেটেড যেগুলা তোমার চোখের প্রবলেম আছে, এগুলো আমরা জেনারেলি কর্নিয়াল ট্রান্সপ্লান্ট দিয়ে আমরা ঠিক করি, মানে কর্নিয়াকে ট্রান্সপ্লান্ট করি, মরা মানুষের কর্নিয়া। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যদি একটা মানুষ যদি চক্ষু দান করে, তো জেনারেলি ওর দুইটা চোখও দান করছে, ঠিক আছে? তো দুই চোখটা দিয়ে ও দুইজনকে চোখ দেওয়া হয়, এরকম না যে দুইটা চোখ যে ও দান করছে, যে কর্নিয়া দুইটা আমরা পাচ্ছি, এই দুইটা কর্নিয়া আমরা এক মানুষের মতো লাগাবো না। যদি একটা মানুষের দুটোটা চোখ খারাপ থাকে, তখন আমি একটা চোখেই লাগাবো, কারণ ও তো একটা চোখে দেখতে পারবে না। সেই জন্য একটা চোখ মানে একটা মানুষের দুটা চোখ দিয়ে, মরা মানুষের মৃত্যু মানুষের দুটা চোখ দিয়ে আমরা দুটা মানুষকে চোখ মানে একজনের দুটা চোখের কর্নিয়া দিয়ে জীবিত দুজনের চোখে আমরা চোখ দান দিতে পারছি। সেই জন্য চক্ষু দানটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো একটা মানে দান বলতে পারবো আমি। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়টা কিন্তু অনেকেরই জানা ছিল না, এটা আমারও জানা ছিল না। আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্যারের কাছ থেকে জানতে পারলাম। আমরা শুধুই জানি যে আই ডোনেশন ক্যাম্পে আমরা আই ডোনেশন যারা করেছেন বা করার ইচ্ছা আছে, সেটা জীবিত অবস্থায়, কিন্তু মৃত্যুর পরও যে সেটা করা যায় বা সেটার কি কি প্রসেস আছে, তো সব বিষয় আজকে জানলাম এবং জেনে আমরা আশা করি আমরা সবাই এটা উপকৃতই হলাম। স্যার, আরও একটি বিষয় হলো, এখনকার দিনে ডায়াবেটিস রোগটা সবার মধ্যেই আছে, বাচ্চা থেকে ধরে বড় সবার মধ্যেই। তো ডায়াবেটিস রোগের সাথে কি আমাদের চোখের কোনো চোখ খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, দেখো ডায়াবেটিস রোগ থেকে চোখের অনেক অনেক খারাপ অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে আগে কি হয়, ডায়াবেটিস রোগ হলে তোমার ক্যাটারেক্ট হয়, যেটা আমরা ক্যাটারেক্টটা আমরা জেনারেলি আমাদের দেখা যায় যে 55-60 ইয়ার্সের পরে জিনিসটা হয় বেশিরভাগ। কিন্তু যাদের ডায়াবেটিক থাকে মানে হাই ডায়াবেটিক যারা থাকে, ওদের আরও তাড়াতাড়ি ক্যাটারেক্টটা হওয়ার চান্স থাকে। এটা হলো একটা। 2 নম্বর হলো গিয়ে, ডায়াবেটিস থাকলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা কনসার্ন জিনিস যেটা হয়, এটা হলো গিয়ে তোমার রেটিনার মধ্যে এফেক্ট করে ডায়াবেটিস থাকলে। তো রেটিনা হলো গিয়ে নার্ভের লেয়ার, আমাদের চোখের নার্ভের লেয়ার থাকে, নার্ভের লেয়ারটা হলো গিয়ে রেটিনার লেয়ার, ঠিক আছে? তো আগে যেরকম তোমাকে আমি বললাম যে আমাদের চোখের নার্ভ থাকে, এটা গ্লোকোমার মধ্যে নার্ভ এটা থাকে, তো ওই সব নার্ভগুলো একসাথে মিলে গিয়ে একটা তোমার যেরকম আমরা গাছের কথা ভেবে নিই, তো তোমার গাছ যদি ভাবো, গাছের গুঁড়ি আছে না, তো গুঁড়িটা জেনারেলি গ্লোকোমা খারাপ করে। আর গাছের যে পাতাগুলো যেগুলো আছে, ডালপাল যেগুলো আছে, এগুলা জেনারেলি যে পোর্শনটা, এটাকে আমরা রেটিনা বলি, ঠিক আছে? তো রেটিনাটা আমার খারাপ করে জেনারেলি ডায়াবেটিস, ঠিক আছে? তো একবার যদি তোমার রেটিনা খারাপ হয়ে যায়, তখন কি হয়, তোমার এটাকে আবার ঘুরিয়ে আনা সম্ভব না, ঠিক আছে? সেই জন্য ডায়াবেটিসের রোলটা খুব ইম্পর্টেন্ট। যে যদি একবার ডায়াবেটিস হওয়ার কারণে চোখের মধ্যে জল জমা হয়, ব্লিডিং হয়, ঠিক আছে, এগুলো হলে কি হয়, রেটিনার একটা পোর্শন সেগমেন্ট ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায়। যে সেগমেন্টটা ড্যামেজ হয়েছে, এই সেগমেন্টটা কিন্তু আবার ঘুরে আসছে না, ঠিক আছে? সেই জন্য ডায়াবেটিস কন্ট্রোল করাটা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন আর চোখের ডাক্তারকে দেখাতে লাগবে, যাতে ওদের প্রপার এভরি 6 মান্থলি বা 1 ইয়ারলি অ্যাটলিস্ট প্রপার যাতে ওদের রেটিনাটা চেক করা যায়। কারণ রেটিনা চেক করলে তখন বোঝা যাবে যে এই ডায়াবেটিস থাকার কারণে চোখের মধ্যে কোনো এফেক্ট হচ্ছে কি না। যদি হয় তবে তোমার সময় মতো ইন্টারভেনশন নিলে জিনিসটা আটকানো যায়। আচ্ছা স্যার, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের পথে, অনুষ্ঠানও শেষ করতে হবে, একটা সীমিত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান হয়। তো আরও একটি আমার প্রশ্ন আছে, আমি শেষ করার আগে এটা করব অবশ্যই। স্ক্রিন টাইম যে বিষয়টা, সেটা কি একটু যদি আমাদের দর্শকদের এটা একটু বিস্তারিতভাবে বলেন। দেখো, স্ক্রিন টাইম যেটা, এটা আজকালকার দিনে খুবই প্রচলিত একটা টার্ম, স্ক্রিন টাইম মানে হলো গিয়ে মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, যে কোনো স্ক্রিন যেটা আছে, এটাকে আমরা স্ক্রিন বলি, ঠিক আছে? এটার মধ্যে তুমি যে সময়টা দিচ্ছ, এটাকে আমরা স্ক্রিন টাইম বলি, ঠিক আছে?
এই তোমাকে আগে যে বললাম যে কোভিড থেকে শুরু হয়েছে, জেনারেল আগেও ছিল, কোভিড থেকে জিনিসটা বুম হয়েছে, স্ক্রিন টাইম বুম হয়েছে। মানে আজকালকার দিনে সব কিছুই স্ক্রিনে, সব কিছুই মোবাইলে, সব কিছুই ল্যাপটপে। তোমার আজকাল বই পড়তেও লাগছে না, সব কিছু আমরা ল্যাপটপ মোবাইলে করছি, ঠিক আছে? তো যত তুমি স্ক্রিনের মধ্যে কাজ করবে অত আমাদের কিন্তু চোখের একটা ক্ষতি করে, ঠিক আছে? কি ক্ষতি করে? যে কোনো যখন স্ক্রিনে কাজ করবে কয়েকটা জিনিস এসে যায়। একটা হলো গিয়ে তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয় ড্রাই আই। কারণ কি হয়, যখন তুমি স্ক্রিনে তাকাচ্ছ তখন তুমি চোখের পাতিটা ফেলছো না, এত এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছো। যখন তুমি এক দৃষ্টি দিয়ে তাকাবে তখন কী হবে, চোখের সারফেস যেটা আছে এটা ড্রাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন সারফেসটা ড্রাই হচ্ছে তখন আস্তে আস্তে এখান থেকে অন্যরকম মানে কাসকেডস অফ ইভেন্টস হয় অনেক কিছু আমাদের চোখের মধ্যে। এটার জন্য চোখটা ড্রাই হয়ে যায়, ঠিক আছে? এটা থেকে অ্যালার্জির স্টার্ট হয়, চুলকানো স্টার্ট হয়, ইরিটেশন স্টার্ট হয়। এটা মানে একটার পর একটা জিনিসগুলো স্টার্ট হতে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় কি, যত তুমি সামনের জিনিসে দেখবে এত তোমার কী হবে, মানে যত তুমি স্ক্রিনে দেখবে অত কী হবে, চোখের উপরে প্রেশার পড়বে, ঠিক আছে? আর যখন চোখের উপর বেশি প্রেশার পড়বে তখন আমাদের মায়োপিয়া হওয়ার চান্সেসটা বেড়ে যায়। মেইনলি তোমার ইয়ং এজ গ্রুপসের মধ্যে, জেনারেলি 20 ইয়ার্সের নিচে যারা, ওদের কি হয়, চোখের যে আউটার লেয়ারের কোটিংটা থাকে না, এটা